The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। জীবনানন্দ বলেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। একই কথা বোধহয় করোনা ভাইরাসও বলতে চায়। সেও বলতে চায় আবার আসিব ফিরে নতুন কোনো ভাইরাসের রূপ নিয়ে। আমাদের যারা স্বাস্থ্য বিভাগের যারা ডক্টর আছেন, গবেষক আছেন, তারা বলছেন যে এই যে নতুন ভাইরাসটা এলো করোনার, সেটার নাম হচ্ছে IJN1। আবার এই যে ভাইরাস, তার দুটো সাব ভ্যারিয়েন্ট আছে। একটি হলো LF7 আর একটা হচ্ছে NB1.8.1। এই মুহূর্তে যা খবর, চীনে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, হংকং, থাইল্যান্ড সর্বত্র কিন্তু ব্যাপকভাবেই শুরু হয়ে গেছে করোনার প্রাদুর্ভাব। ভারতবর্ষেও কিন্তু পৌঁছে গেছে করোনা। এই মুহূর্তে সরকারি হিসেবে বলা হচ্ছে যে 257 জন নাকি আক্রান্ত হয়েছেন আর 2 জন নাকি মারা গেছেন। এগুলো কিন্তু সব সরকারি হিসেব। বেসরকারি হিসেবে যে কোথায় দাঁড়িয়ে আছে ব্যাপারটা আমরা এখনো জানি না। যদিও ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি প্রেস নোট দিয়ে জানানো হয়েছে যে ঘাবড়ে যাওয়ার মতন কিছু নেই, সমস্ত রকম দিকে দৃষ্টি রেখেছেন ভারত সরকারের স্বাস্থ্য বিভাগ। সুতরাং এই মুহূর্তে প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা যে আহমেদাবাদের যে স্যার গঙ্গারাম হাসপাতাল আছেন, সেখানকার যিনি ডক্টর আর কি, চেস্ট স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল পারেখ, তিনি বলেছেন যে তেমন কিছু ভয়ের নেই। 5 দিনের মতন এই অসুখের যে রিয়াকশনগুলো সেগুলো থাকে, যেমন হালকা জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, সর্দি থাকবে, তার সঙ্গে গা হাত পা প্রচণ্ড ব্যথা হবে, এইসব ব্যাপারগুলো থাকবে। তবে দিন 5 মধ্যেই নাকি সেরে যাবে। এই ভেরিয়েন্ট তেমন বিপজ্জনক নয়। কিন্তু পাশাপাশি এটাও তিনি বলেছেন যে তাদের খুব সাবধান থাকতে হবে যাদের ইমিউনিটিটা কম। যাই হোক, এই মুহূর্তে আমরা এই অনুষ্ঠানটা করছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসায়। আমরা দেখেছি এর আগে করোনা 19 যেটা হয়েছিল, সেই করোনা 19-এ কিন্তু আমরা দেখেছি যে অ্যালোপ্যাথিতে তখনও কোনো ওষুধ নেই, তখনও কোনো ইঞ্জেকশন হয়নি, কিন্তু অনেক হোমিওপ্যাথি চিকিৎসক এবং আমার চোখে দেখা ডক্টর প্রকাশ মল্লিক, তিনি কিন্তু অনেক রোগীকে সুস্থ করেছেন তার ওষুধ দিয়ে, হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে। এই নিয়ে বিতর্ক রয়েছে, কারণ অ্যালোপ্যাথি ডাক্তাররা মানতে চান না যে হোমিওপ্যাথি চিকিৎসা কোনো চিকিৎসা, এবং সেই চিকিৎসায় এই করোনার মতো কোনো রোগকে যে আটকে দেওয়া যেতে পারে এটা অ্যালোপ্যাথিরা মানতে চান না। কিন্তু ভারত সরকার আয়ুষ বলে একটি বিভাগ করেছেন, সেখানে কিন্তু হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি, ইউনানি এই সমস্ত বিকল্প চিকিৎসা পদ্ধতিগুলোকে তারা রেখেছেন। কিন্তু চিকিৎসা তো রেখেছেন, কিন্তু সেটা কতটা ডেভেলপ করেছে, তার রিসার্চ ওয়ার্ক কত হয়েছে, তার কিন্তু কোনো হিসেব নেই। অ্যালোপ্যাথি চিকিৎসায় যে রিসার্চ ওয়ার্ক চলে, সেই রিসার্চ ওয়ার্কের 75% রিসার্চ ওয়ার্ক কিন্তু করে কর্পোরেট সংস্থা। সুতরাং বুঝতেই পারছেন যে কর্পোরেটরা যখন টাকা খরচা করে গবেষণা করছে, সেটা কিন্তু মানুষের জন্য কতটা করছেন আর নিজেদের ব্যবসায়িক সাফল্যের জন্য, মুনাফার জন্য কতটা করছেন, এটা নিয়ে আমার মনে হয় আপনাদের আর কিছু নতুন করে বলার নেই, কেননা সমঝদার কে লিয়ে ইশারায় কাফি হয়। যাই হোক, আমরা আজকে মুখোমুখি হচ্ছি ওই হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিকের সঙ্গে, যিনি শুধু কলকাতায় নয়, বাংলার প্রতিটি জেলায় ঘুরে বেড়িয়ে প্রান্তিক এলাকার যে মানুষজন, তাদের কাছে চিকিৎসাটা পৌঁছে দেন এবং তার কাছে উপকৃত হয়েছেন কিন্তু এমন বহু বহু রোগী আছেন। আমি নিজের চোখেও সেটা উপলব্ধি করেছি, যার জন্যই আপনাদের কাছে আমি এই অনুষ্ঠানটা আজকে নিয়ে এলাম। সরাসরি চলুন আমরা কথা বলবো ডক্টর প্রকাশ মল্লিকের সঙ্গে। তার আগে একটা ছোট্ট প্রতিবেদন দেখুন। বিশ্বের কয়েকটি দেশ সহ ভারতে আবার করোনা সংক্রমণের খবর এসেছে। 19 মে পর্যন্ত সরকারি পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যা নাকি প্রায় 250, মৃত্যু হয়েছে 2 জনের। এসবই সরকারি পরিসংখ্যান,
কিন্তু বেসরকারি হিসেবে বলা হচ্ছে আক্রান্তের সংখ্যা অনেক বেশি, মৃত্যুও হয়েছে এখন পর্যন্ত প্রায় 6 জনের। ইতিমধ্যেই কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে করোনা চিহ্নিত হয়েছে রোগীদের মধ্যে। কেরলে র্যান্ডম করোনা টেস্টিং চলছে। তামিলনাড়ুতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার 24শে মে কর্ণাটকে নতুন করে 5 জন শনাক্ত হয়েছেন। মোট 38 জনের মধ্যে 32 জনই বেঙ্গালুরুতে থাকেন। দিল্লিতে সরকারি হাসপাতালের নতুন গাইডলাইন দেওয়া হয়েছে। যদিও আহমেদাবাদের স্যার গঙ্গারাম হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের ডক্টর উজ্জ্বল পারেখ বলেছেন, ভয় পাওয়ার কিছু কারণ নেই। সাধারণত জ্বর, গলা খুসখুস, সর্দি, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, পেট ব্যথা ও ডায়রিয়া হচ্ছে। 5 দিনেই রোগীরা সুস্থ হয়ে যাচ্ছেন। তবে যাদের ইমিউনিটি কম তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোভিড-19 সংক্রমণে যখন কোনো ওষুধ আবিষ্কার হয়েছিল না, হোমিওপ্যাথরা দাবি করেছিলেন তাদের ওষুধে বহু মানুষ সুস্থ হচ্ছেন, নয়তো বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন। এই নিয়ে বিতর্ক কম হয়নি। কলকাতার হোমিও চিকিৎসার জগতে অন্যতম চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক বলেন, গতানুগতিক হোমিও চিকিৎসায় যেসব ওষুধ বিভিন্ন রোগের জন্য নির্দিষ্ট করা আছে তার বাইরে গিয়েও তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ নির্বাচন করেন, যার নামকরণ করেছেন মল্লিক মেথড। ডক্টর মল্লিক হোমিও চিকিৎসার পড়াশুনো করেছেন লন্ডন এবং নাইজেরিয়া থেকে। উত্তর কলকাতা ও দমদম স্টেশনের কাছে নিয়মিত রোগী দেখেন। বাংলাদেশ ও এ রাজ্যের বিভিন্ন জেলায় নিয়মিতভাবে যান প্রান্তিক মানুষদের চিকিৎসার প্রয়োজনে। দিগদর্শনের সঙ্গে একটি সাক্ষাৎকারে ডক্টর প্রকাশ মল্লিক কি বললেন তিনি নতুন করে আসা করোনা সংক্রমণের ব্যাপারে? ডক্টর মল্লিক, নমস্কার। নমস্কার। আমরা ছোটবেলা একটা গল্প পড়েছিলাম হেমেন্দ্র কুমার রায়ের, যখের ধন আবার যখের ধন। আপনিও নিশ্চয়ই পড়েছেন, খুব পপুলার তখন ছিল এই দুটো বই, মানে অ্যাডভেঞ্চার, রোমাঞ্চকর একটা বই। আজকে কিন্তু বলা হচ্ছে করোনা আবার করোনা, এবং ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে, কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে প্রায় 700-800 করোনা রোগী পাওয়া গেছে। এবং বলা হচ্ছে যে সেই গতবারের মতোই কিন্তু চীন, সিঙ্গাপুর, পাকিস্তান হয়ে ভারতবর্ষে এটা ঢুকে গেছে। এবং মুম্বাইতে এমন একজন মারা গেছে যাকে সরকারিভাবে তার বাড়ির লোকের হাতে দেওয়া হয়নি মৃতদেহ, সরকারি তরফে তাকে আর কি দাহ করা হয়েছে। পশ্চিমবাংলাতেও নাকি এরকম খবর পাওয়া গেছে, 2-4 জনের এরকম হয়েছে, কিন্তু এখনও বিপজ্জনক পরিস্থিতি নয়। আপনাদের আগাম খবর কি? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। এবং করোনা যখন হয়েছিল এই নিয়ে গবেষণা হয়েছিল, এবং তখন আমি অনেক ইন্টারভিউ বলেছিলাম যে করোনা কিন্তু ইমিডিয়েট হয়তো কমে গেল, কিন্তু তার ভেরিয়েন্ট সে কিন্তু বারবার পরিবর্তন করে। সেই রবীন্দ্রনাথের ভাষা বলায় যাই যে আমি সেই আমি, অর্থাৎ তার নামটা বদলে যাচ্ছে কিন্তু তার ভেরিয়েন্টটা কিন্তু আবার এফেক্ট হচ্ছে। এরকম অসংখ্য ভাইরাস আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের সচেতনতা এবং যেটা জনস্বাস্থ্য বলে একটা ব্যাপার, সেই জনস্বাস্থ্যের ব্যাপারটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি, শুধুমাত্র একটা ঝড় এলো বা করোনা এলো সেই ঝড়টাকে স্তীমিত করে দিলাম, তার মানে এই নয় তাকে কন্ট্রোল করে দিতে পারি। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করতে পারে এই কারণে যে আমরা দেখেছি যে ডিউরিং করোনা পিরিয়ড তখন কিন্তু আমাদের আর্সেনিক অ্যালবাম দিয়ে আমরা ভালো করে, যদিও আমি এই ওষুধটা দিইনি, আমি টিউবারকুলাম এভিয়ারি বলে একটা ওষুধ দিয়ে কাজ পেয়েছিলাম। তবে এক্ষেত্রে ইমিউনিটি পাওয়ারটা যদি না বাড়াতে পারি, আমাদের খাদ্যের ভূমিকা, পরিবেশের যে পলিউশনকে রক্ষা করতে না পারলে, এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে খুবই হেল্প করতে পারে। কারণ হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু ডাইরেক্ট কোনো এফেক্ট নয়, ইমিউনিটি পাওয়ার বাড়াই। আমরা যদি ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি আপনি ভাইরাসকে প্রতিহত করতে পারবেন। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এখনও পর্যন্ত কিন্তু কোনো ভাইরাসের এলোপ্যাথিক ওষুধ বেরোয়নি। আর যে ভ্যাকসিনটা আপনারা পেয়েছেন তার পরবর্তী ক্ষেত্রে জেনেছেন তার কত সাইড এফেক্ট। সেক্ষেত্রে সাইড এফেক্টহীনভাবে করোনাকে যদি প্রতিহত করতে হয়, অবশ্যই জনস্বাস্থ্যের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা যদি আমরা মায়াজমেটিক ওয়েতে করি, অর্থাৎ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করি। কনস্টিটিউশন মানে কি না, কনস্টিটিউশনটা হচ্ছে যে অ্যাকুমুলেশন অফ হেরিডিটারি ক্যারেক্টার ইনফ্লুয়েন্স বাই দি এনভায়রনমেন্ট, দ্যাট ইজ এ কনস্টিটিউশন, দ্যাট ইজ এ গুড ইম্পর্টেন্স ফর দি ভাইরাস ইনফেকশনকে আমরা সহজেই হোমিওপ্যাথির মাধ্যমে প্রতিহত করতে পারবো।
দুটো ব্যাপার নিয়ে প্রায় কথা হয়। একটা হচ্ছে যে যারা অ্যালোপ্যাথি চিকিৎসা করেন, যদিও এই অ্যালোপ্যাথি কথাটা আমাদের হ্যানিম্যানের দেওয়া, তার আগে কখনো একে বলা হয়নি অ্যালোপ্যাথি চিকিৎসা, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এই অ্যালোপ্যাথিক যারা চিকিৎসা করেন তারা বলেন যে হোমিওপ্যাথি, এই করোনাতে যা ওষুধ ব্যবহার করে হোমিওপ্যাথ ডক্টররা দাবি করেন সেটা সম্পূর্ণ ভুল, ওইভাবে হয় না। এটা একটা প্রশ্ন থাকে। দ্বিতীয় একটা প্রশ্ন থাকে, সেটা আমি শুধু অ্যালোপ্যাথি বলে বলছি না, একদম সরাসরি বিজ্ঞানের কথা বলছি। ওষুধ দিয়ে কি ইমিউনিটি বাড়ানো যায়? অবশ্যই বানানো যায়, কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট। সেক্ষেত্রে আমি বলবো, যেমন লিটার দিয়ে মিটার মাপা যায় না, আবার মিটার দিয়ে লিটার মাপা যায় না, সেরকম এই কনসেপ্ট হচ্ছে আমরা আসলে ভাইটাল ফোর্স। আপনি যখন মারা যাবেন তখন যদি তাকে ব্লাড দিয়ে দেওয়া হয়, অক্সিজেন দিয়ে তাকে বাঁচানো যাবে কি? নেই। সেটা কিন্তু পরীক্ষাগারে পরীক্ষা করা যাবে না, সেটা হচ্ছে ভাইটাল ফোর্স, যেটাকে আমরা বলি জীবনী শক্তি। আমরা সেই জীবনী শক্তির উত্তরণ ঘটাই, সেটা ওষুধ দিয়ে। মানে কি, আমরা টোটাল মানুষটাকে অ্যাজ এ হোল ট্রিটমেন্ট করে করতে পারি। আর একটা যে প্রশ্ন আপনি করলেন যে এলোপ্যাথি ডাক্তাররা বললো এটা ঠিক নয়, আসলে এক্ষেত্রে আমাদের দুর্ভাগ্য, যে সমস্ত কোয়ান্টাম যেখানে যাদেরকে রাখা হয়েছিল তাদের যে সমস্ত ওষুধগুলো দেওয়া হয়েছিল, গুজরাটে একটি হসপিটালের সরকারিভাবে তাদের দেখা গেছে প্রায় 80% পেশেন্টকে ভালো রাখা সম্ভব হয়েছে। এদের একটা মানে স্ট্যাটিস্টিক্যাল যদি রাখতে পারতাম, তাহলে ওই আলফারকা কথা বলে যে এটা ভালো নয়, এটা ভালো নয়, তখন প্রমাণ হয়ে যেত। কিন্তু এই সরকারের কাছে আমি আবেদন করব, এরকম যদি আমরা স্ট্যাটিস্টিক্যাল কোনো এটা একটা যদি আমরা তার পরিসংখ্যান রাখতে পারতাম, তাহলে তখন আর উড়িয়ে দেওয়া যেত না। এবং আমার এই ছোট্ট ক্ষুদ্র পরিসরে আমি আমার ব্যক্তিগত জীবনে ক্যান্সার মানে করোনার পেশেন্টকে অনেকটাই ভালো করতে পেরেছি। নট অনলি দ্যাট, করোনার পরবর্তী যে লাংসের এফেক্ট, সেটাকেও কিন্তু আমরা হোমিওপ্যাথি দিয়ে কন্ট্রোল করতে পেরেছি। এবং এক্ষেত্রে বলাটা অত্যুক্তি হয়ে যেতে পারে যে এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ, সেক্ষেত্রে কিন্তু ওষুধ নেই। এটা কিন্তু আমরা যে প্র্যাকটিসটা করছি সেটা কিন্তু মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা নিয়েই আমরা বেড়ে উঠেছি। আমি কোনো সরকারি চাকরি করি না। এক্ষেত্রে বলবো যে আমি 40 বছর প্র্যাকটিস করছি, যদি এই গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারত সরকার কিন্তু একটা আয়ুষ বলে একটি বিকল্প চিকিৎসা পদ্ধতির মধ্যে কবিরাজি, আয়ুর্বেদিক, তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথিক এই ব্যাপারগুলোও রেখেছে। সব ঠিক আছে, কিন্তু যে হারে সরকারি সহযোগিতায় একটা রিসার্চ ওয়ার্ক বলে যে বিষয়বস্তুটা আছে, এটা করা দরকার। সে ব্যাপারে অ্যালোপ্যাথি যে চিকিৎসা, সেখানে যেভাবে রিসার্চ ওয়ার্কটা হয়, সেই তুলনায় কিন্তু দেখা গেল না কেন্দ্রীয় সরকারকে যে এইগুলো নিয়ে রিসার্চ ওয়ার্কে বেশি প্রাধান্য দিতে। এর কারণটা কি মনে হয়? এইটা অ্যাকচুয়ালি রাজনৈতিক ব্যাপার, এবং সরকার যদি এগিয়ে আসতো, যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট একবার একটা চেষ্টা করেছিল যে প্রত্যেক প্যাথির মানুষকে কিন্তু প্রত্যেক প্যাথি মানে মানুষকে মানে ডাক্তারদের প্রত্যেক প্যাথি সম্পর্কে জানতে হবে। আসলে এই কথাটা স্বীকার করতেই হবে যে কোনো একটি প্যাথি সর্বরোগ ভালো করতে পারে না, প্রত্যেকের একটা সীমাবদ্ধতা আছে। এবং সেই দৃষ্টিকোণ থেকে এই যে লিমিটেশন অ্যান্ড স্কোপ, এবং সেটা জানলে তাহলে একে অপরের যদি আমরা পরিপূরক। পরিপূরক হয়ে উঠতে পারি, তাহলে মানুষের চিকিৎসা ব্যবস্থার আজকে যে চিকিৎসার সংকটটাকে উত্তরণ ঘটা যেত। কিন্তু দুঃখের বিষয়, এলোপ্যাথি চিকিৎসকরা সেটা মত দেননি তাদের প্রফেশনাল কারণে। এটা দুর্ভাগ্যের। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অবশ্যই এটা ঠিকই বলেছেন, গভর্নমেন্টের আর কিছু কিছু সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ বলে হয়েছে, কিন্তু তথাকথিতভাবে যেভাবে হওয়া উচিত ছিল সেটা হয়নি। যদি হতো তাহলে জাতীয় স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা নিতে পারতো হোমিওপ্যাথি, এবং যেটার বোধহয় প্রয়োজন আছে সেই প্রয়োজনের ভিত্তিতেই হয়তো বা যে আয়ুষ হয়েছে। কিন্তু আয়ুষের যে মানে তার কার্যক্রমটা কিন্তু পুরোপুরি মানে রাজনীতি মুক্ত হয়নি, আর সেই জন্যই আজকের এই প্রশ্নটা উঠছে। এবার আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে একবার আমি একজন আয়ুর্বেদ ডক্টরের ইন্টারভিউ নিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন যে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা থেকে এবং দিল্লির আশেপাশে, হিমাচলের আশেপাশে থেকে অনেক গাছগাছরা জোগাড় করে সেখান থেকে তারা ওষুধি গুণ সংগ্রহ করে তারা আয়ুর্বেদের বিভিন্ন ওষুধ তৈরি করেন। আমার তার কাছে প্রশ্ন ছিল যে উত্তরাখণ্ডের যে আবহাওয়া, সেখানকার যে মাটির গুণ, সেখানে ওষুধ যেটা তৈরি হচ্ছে গাছগাছড়ার নির্যাস থেকে, তার কোয়ালিটি কি অন্য রাজ্যের মাটিতে একই কোয়ালিটি, একই ধরনের সব কিছু হবে? সে প্রশ্নের কিন্তু আমি সঠিক উত্তরটা পাইনি।
আপনাদের ক্ষেত্রেও সেটা আমার একই প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন আমি হোমিওপ্যাথির কথাই যদি বলি, হোমিওপ্যাথির যে ওষুধগুলো আপনারা তৈরি হচ্ছে আপনাদের এখানেতে, আগে তো আপনারা যা ওষুধ দিতেন, তারপর আপনার দানা ওষুধ হোক, গুঁড়ো ওষুধ হোক, এগুলো দিতেন, এখন তো বিভিন্ন কোম্পানি প্যাকেজে ওষুধ তৈরি করছে। তার যে নির্যাস, তার যে প্রথম সোর্স, সেই সোর্সের জিনিসগুলো কতটা মানে কি বলবো, তুলনামূলকভাবে কতটা ঠিকঠাক, যেটাতে আপনারা বুক ঠুকে বলতে পারেন যে হ্যাঁ আমরা হোমিওপ্যাথিতে সুস্থ করে দিতে পারি? হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়ে আমি অনেক লেখালেখি করেছি। এটা ঠিকই যে যে দেশের মাটি, যদিও উত্তরাখণ্ড ভারতবর্ষের মধ্যেই বেসিক্যালি মিল আছে, মানুষের ফিজিওলজিক্যাল অ্যাকশনটা তার কী হচ্ছে, এবং ওই উত্তরাখণ্ডের যদি হার্বসটা নিয়ে এসে আমরা এখানকার মানুষের সঙ্গে মেলাতে পারি তার কোনো অসুবিধা নেই। কিন্তু বাস্তবিক এটা খুবই কঠিন একটা প্রশ্ন। যেমন হোমিওপ্যাথির ক্ষেত্রে অনেক সময় আমি এরকম নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হয়েছি এবং আমার বইয়ে লিখেওছি যে অ্যাকচুয়ালি লন্ডনের আপেল গাছ যদি ভারতবর্ষে আনা হয়, আপেল গাছটা হয়তো হবে, আপেলও হবে, তার সাইজ এবং তার কোয়ালিটি ভালো হবে না। সেই জন্যে অনেক সময় আমাদের দেশে অনেকেই বলে জার্মানি ওষুধ দিন। আমি বলি যে দেশের মাটিতে যে পদার্থটা হয়েছে বা যে ইনগ্রেডিয়েন্টসটা হয়েছে, সেই ইনগ্রেডিয়েন্টস আপনার মাটি আপনার দেহর সঙ্গে মিশে আছে, অনেক বেশি বেটার কাজ করবে। এবং এটা ঘটনা, এবং সেই জন্যেই আমরা দেখব যে ওখানকার হার্বস নিয়েও সেও যদি আমাদের ফিজিওলজিক্যাল অ্যাকশনটা ঠিক থাকে, এই জন্যই গবেষণার প্রয়োজন আছে, তাহলে ঠিক আছে। নচেত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভাবার বিষয় যে যে দেশের মাটিতে যে গাছ হয়, সে দেশের মাটিতে পালিত মানুষ, পশু, পাখি, তাদের সেই ওষুধেই বেশি কাজ করবে। আর আয়ুর্বেদই যে বললেন যে উত্তরকাণ্ডে, আয়ুর্বেদ কিন্তু খুব কঠিন ব্যাপার। কিন্তু দুঃখের বিষয়, আয়ুর্বেদিক ডাক্তার আন্দোলন করছে আমাদের এলোপ্যাথি ডাক্তার, মানে ওষুধ প্রেসক্রিপশন করতে হবে। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? তার মানে আয়ুর্বেদ কিন্তু মাদার অফ এলোপ্যাথি মানে ট্রিটমেন্ট। কিন্তু দুঃখের বিষয় আয়ুর্বেদিক আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি। সেটা যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা সব ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে, তাদের সেই টাকা পাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো চাইছে না কম্প্রোমাইজ। হ্যাঁ, এবং এলোপ্যাথি এবং মানে এলোপ্যাথি ডাক্তারদেরকে তোলা দিচ্ছে, এবং সেটা রাজনৈতিক স্বার্থে। সেখানে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকে যে ডেভেলপ করা যেত, সত্যিকারে আজকের যে চিকিৎসা সংকট সেটা দূর করা সম্ভবত বলে আমার তো আপনাকে হয়তো একটু অফেন্সিভ হতে পারে, সেটা হচ্ছে মানুষ এখন দেখছে, এবং সরকারের আপনি বিভিন্ন খবরের কাগজের পাতা যদি খোলেন তাহলে দেখবেন যে বিভিন্ন অ্যালোপ্যাথিক ওষুধ ভেজাল, নিষ্ক্রিয়, সেগুলো কোনো কাজ হওয়া নেই, বরঞ্চ আরও ক্ষতি হচ্ছে। এরকম বিরাট একটা ওষুধের তালিকা। সরকার গান্ধারীর মতন চোখ বুজে থাকে, মাঝে মাঝে বলেন যে অমুক দেখে কিনবেন, তমুক দেখে কিনবেন, বা তার যে কি বলে ডিজিটাল যে মার্ক, সেগুলো দেখে কিনবেন। কিন্তু ভারতবর্ষের মানুষ তার মোবাইল নিয়ে ঘুরে ঘুরে ডিজিটাল মার্ক স্ক্যান করে তারপর ওষুধটার গুণগুণ সম্বন্ধে সিদ্ধান্ত নিয়ে তবে ওষুধ কিনবে। এটা কি সম্ভব? এটা তো সম্ভব নয়। আপনাদের হোমিওপ্যাথিক ওষুধেও কি এই ধরনের বিভ্রান্তি আছে? হ্যাঁ, অবশ্যই আছে, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সবাই ওই ডিভাইস নিয়ে ঘুরবে, এটা কখনো হতে পারে না। তাহলে তাকে তো স্বাস্থ্যের জন্যই ভাবতে হবে, তার খাদ্য খাদক। আমাদের দেশে এখনও আমাদের জীবনযাপনের জন্য যে অর্থ দরকার, সে অর্থটাই অনেক মানুষের হাতে নেই। চাকরি চলে যাওয়া থেকে বেকারত্ব এবং শিল্পের অনীহা সব মিলিয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না। সেক্ষেত্রে ওষুধে ভেজাল, এটাও কিন্তু সেই রাজনৈতিক, আমি আগে প্রশ্নের উত্তরে বলেছি যে ইলেকট্রাল বন্ড, আসলে রাজনৈতিক লোকেরা মানে মানুষকে বলে এ কথা, কিন্তু সততার অভাব, এই জন্য নৈতিকতার অভাব। সেটা যেমন আমাদের ডাক্তারদের মধ্যে আছে, এবং সেটা রাজনৈতিক ব্যক্তিদের খুব প্রকটভাবে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। হোমিওপ্যাথির ক্ষেত্রেও আছে। হোমিওপ্যাথির ক্ষেত্রেও যে ওষুধের ইনগ্রিডিয়েন্টসের কথা লেখা আছে, সেখানেও ড্রাগ কন্ট্রোল, এবং এটা বলার বোধহয় অপেক্ষা রাখে না। ড্রাগ কন্ট্রোল গেলে উইদাউট টাকা কোনো কাজ হবে না, এবং অনেক সময় সরকারি দপ্তরে গেলে বলে এটা আমরা পেয়ে থাকি। এই উত্তরটা, এই প্রশ্নটা কিন্তু আমরা তাই সেই ক্ষেত্রে আমাদের সার্বিকভাবে মানুষের নৈতিকতা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমাদের হোমিওপ্যাথি ওষুধও ভেজাল আছে, হোমিওপ্যাথি ওষুধও ভেজাল আছে, এবং সেই জন্যে এবং ভবিষ্যতে আমাদের যে মূল ওষুধ পোটেন্টাইল মেডিসিন, সেটা কতটা পাওয়া যাবে। কম্বিনেশন মেডিসিন কিন্তু প্যালিয়েশন করে, সেটা কিন্তু ভালো করতে পারে না। এবং সেই ভালো করতে গেলে যে অরিজিনাল হোমিওপ্যাথি ওষুধ, এবং সেটা, এবং এর ক্ষেত্রে সরকারের ব্যাপার, আমাদের একটা মৃগনাভি থেকে ওষুধ হয়, সেটা মস্কাস,
কিন্তু হরিণ মারা বন্ধ, সে ওষুধ কিন্তু পাওয়া যাচ্ছে। তখন আমার মনে সন্দেহ হয় তাহলে ওষুধটা কোথা থেকে পাওয়া যাচ্ছে। তো এরকম অনেক প্রশ্ন আছে। অবশ্যই হোমিওপ্যাথি তো এই ভেজালের বাইরে নয়। আসলে ভেজাল আমাদের সর্বত্র, আমাদের মনে ভেজাল, আমাদের দেহে ভেজাল, আমাদের ওষুধে ভেজাল, আমাদের খাদ্যে ভেজাল, ভেজালহীন হতে পারছি না। সেই জন্যে আমাদের এই যন্ত্রণা, এই যন্ত্রণার হাত থেকে রক্ষা পেতে গেলে আমাদের শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, প্রত্যেকটি মানুষকে নৈতিকতার পাঠ নিতে হবে, আমাদের সৎ হতে হবে। স্বাস্থ্য নয়, যে কোনো ক্ষেত্রে শিক্ষা থেকে শুরু করে সব ব্যাপারেই আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের নৈতিকতার অভাবে। এবং সম্প্রতি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এটা হয়তো প্রসঙ্গের বাইরে, ওই যে পাঁশকুড়ার ছেলেটি, সে চুরি করেনি, তাকে কি বলে পুলিশ, তথাকথিত সিভিক পুলিশ, সে তাকে মেরেছে এবং সেই ছেলেটির বিবেক এখনো ছিল। তার কিন্তু আমাদের দেশের মন্ত্রী থেকে যন্ত্রী সবাই চুরি করছে, জেলে যাচ্ছে, তারা কিন্তু মরছে না, এসে আবার রাজনৈতিক ক্ষমতা পাচ্ছে। ওই 7-এ পড়া ছেলেটির মনে বিবেক যন্ত্রণায় সে আত্মহত্যা করেছে। খুব দুর্ভাগ্যজনক। তাই আমাদের এই নৈতিকতা ওই ছেলেটির কাছে শিখতে হবে, তার নৈতিকতাকে। আত্মহত্যাটা আমি কোনোদিন সমর্থন করি না, কিন্তু তার নৈতিক বোধ আমাদের, তাকে স্যালুট জানাতে হয়। কিন্তু আমাদের সেই নৈতিক বোধ নেই বলে আমরা বেঁচে আছি, কিন্তু আমাদের জীবন মৃত হয়ে বেঁচে থাকা, এই বেঁচে থাকা সমাজের পক্ষে খুব খারাপ বলে আমার ধারণা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আর একটা প্রশ্ন থেকে যাবে, সেটা হচ্ছে আপনি খুব স্বাভাবিকভাবেই বললেন যে কোনো প্যাথি বলতে পারবে না যে আমরা 100% সঠিকভাবে সব রোগের চিকিৎসা করে দিতে পারবো। সুতরাং প্রত্যেকটা প্যাথির উচিত নিজেদের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করে রোগীর চিকিৎসা করা, কারণ আলটিমেট লক্ষ্যটা হচ্ছে রোগীকে সুস্থ করা। কোন প্যাথি আগে কোন প্যাথি পরে সে বিচার করার তো দায়িত্ব নয়, এটা আপনি স্পষ্টভাবে বললেন। তো আগামী দিনে আপনার কাছে চাইব যে অন্যান্য অনেক জায়গা থেকে রুগীরা যখন মানে ব্যর্থ হয়ে ফেরেন, তখন ডক্টর মল্লিক তাদের জন্য কি বলবেন? আমি এই কথাটা বারবার বলি যে ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স, চিকিৎসা সংগতি। ওই জন্য প্রত্যেকের সঙ্গে আমরা যদি হাত ধরাধরি করতে চলতে পারি তাহলে রুগীর মঙ্গল হবে। এই জন্য আমাদের সমস্ত প্রিজুডিস মানে কুসংস্কার ত্যাগ করে আমরা যদি যেটা ভালো সেটাকে যদি আমরা একত্রিত করতে পারি, মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, এটাই আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।